দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। লোকমান হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আমরা আজকে চিকিৎসা খাত নিয়ে কথা বলবো, স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলবো। আমরা জানি যে স্বাস্থ্যসেবা খাত একটা মৌলিক অধিকার, অথবা চিকিৎসা আমাদের একটা মৌলিক অধিকার। তো কী অবস্থা এই খাতের, বিশেষ করে বাজেটে আসলে আমরা কী পেলাম, প্রত্যাশার আসলে কতটা প্রতিফলন হলো? না, ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বাজেটে যতটুকু পেয়েছি এটা বাস্তবায়ন করলে খারাপ হবে না। আচ্ছা, এটা প্রথম কথা। আর মৌলিক অধিকার না, মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা। আর এই চাহিদাকে যদি সরকার মূল্যায়ন করে তাহলে এটা অধিকার। আচ্ছা আচ্ছা, এটা অধিকারের রূপান্তরিত হবে। সেই ক্ষেত্রে ৪১,৪০০ কোটি টাকার বাজেট সরকার দিয়েছে। এইটা যদি খরচ করা যায়, আমাদের প্রায়োরিটি বেসিসে যদি খরচ করা যায়, তাহলে এটা খারাপ না। আমাদের দেশের সার্বিক বাজেট অনুযায়ী, সে অনুযায়ী আমাদের বাজেট ঠিক আছে। কিন্তু আমাদের যে উন্নত বিশ্বের যে গাইডলাইন, সেখানে হয়তো কম আছে, কিন্তু আমরা তো উন্নত বিশ্বের মতো পৌঁছতে পারি নাই, বা আমরা চেষ্টা করছি। সেই জায়গায় হয়তো একদিন হবে, এটা আমরা আশাবাদী মানুষ, আশার সঞ্চার হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের স্বাস্থ্য খাতে আমরা জানেন যে আমরা ২০২০ সাল থেকে, বলতে গেলে ২০ সালের মার্চ থেকে আমরা দীর্ঘ ৩-৪ বছর করোনার থাবায় ছিলাম। প্রায় ২ বছরের উপরে তো বিশেষভাবে ছিলাম। তারপরে পরবর্তী 2 বছরও তো আমরা করোনার আতঙ্কে ছিলাম। এখন বলা যায় যে করোনা নির্মূলের পথে। এটা সারা পৃথিবীতেই বিভিন্ন সময় বিভিন্ন রূপে ডিজাস্টারগুলো আসে, অনেক চ্যালেঞ্জ আসবে। সেই জায়গায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু করোনার মোকাবেলা সুন্দরভাবে করেছে। আমাদের জীবনহানি কম হয়েছে, হয়তো কিছু অর্থ খরচ হয়েছে, কিন্তু তবু আমাদের জানমালের রক্ষা হয়েছে। এটা ভালো। আর এখন আমাদের স্বাস্থ্য বাজেটে আপনি দেখেন, এখনো আমরা ওই পর্যায়ে পৌঁছতে পারি নাই। চেষ্টা করছি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আমরা চেষ্টা করছি। যে বাজেট হয়েছে, বাজেট আরও হওয়া উচিত ছিল বা হওয়া দরকার। কিন্তু আমাদের যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আছে, আমরা দেখা যায় যে প্রতি বছরই আমরা পূর্ণ বাজেট খরচ করতে পারি না। এই একটা জিনিস আছে। আরেকটা জিনিস আছে যে আমরা মানুষের আস্থায় আনার জন্য আমরা ওইভাবে টিম তৈরি করতে পারছি না। তা চেষ্টা করছে সরকার, এবং আমরা যারা বেসরকারি পর্যায়ে আছি, সরকারকে সহযোগিতা করার জন্য, আমরা নিজেরা বিকশিত হওয়ার জন্য দেশের মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করছি, এবং দিন দিন আমাদের কারেকশন হচ্ছে। কিন্তু আমরা কি করলে একটা রিপোর্ট ভালোভাবে তৈরি হবে, কি করলে একজন সাধারণ রুগী আমাদের প্রতি আস্থাশীল থাকবে, ডাক্তারদের নিয়ে কাজ করছি। যেমন আমাদের ডাক্তারদের বিহেভিয়ার, আমাদের স্টাফদের বিহেভিয়ার যেন ভালো হয়, সেদিকে চেষ্টা করছি। ডাক্তাররা উন্নত মানে, কিন্তু বিহেভিয়ারের যে ব্যাপারটা কথা বলছেন, আর একটু আন্তরিক হওয়ার যে ব্যাপারটা রয়েছে, সেটা হলে আরো ভালো হতো। আন্তরিকতা নির্ভর করবে যে তার ব্যস্ততা কতটুকু। আচ্ছা আচ্ছা, আন্তরিকতা কিন্তু আপনি যদি খুব বেশি প্রেসারে থাকেন, তাহলে কিন্তু সেখানে আন্তরিকতার একটু লেস দেখা যায়। তার মানে ব্যস্ত ডাক্তাররা ওইভাবে আন্তরিক আসলেই হতে পারছে না, ব্যস্ততার জন্যই হতে পারছে না। আন্তরিক হইতে গেলে দুইটা জিনিস লাগে। একটা জিনিস হলো সময় দেওয়া লাগবে, পরিমিত কাজ করতে হবে, একটা শিডিউল মোতাবেক কাজ করতে হবে, মাইন্ডফুল থাকতে হবে, এবং জনগণেরও স্যাক্রিফাইস লাগবে। এখন একটা রোগী যদি একটা ডাক্তারকে 20 মিনিট দেখতে বলেন, 20 মিনিট কিন্তু একজন রোগীকে দেখার কিছু নাই, দরকার নেই। কিন্তু কিছু মানুষ আছে অযথাই গল্প করতে চায়, অযথাই তার হিস্ট্রি করতে চায়, তার 20 বছর আগে কি হয়েছিল সেগুলো নিয়ে কথা হয়। সেই জায়গায় না, আমি মনে করি একটা রোগী দেখতে 8-10 মিনিট সময় ডাক্তারের মাইন্ডফুলি দেওয়া উচিত। সেই ক্ষেত্রে যদি আমাদের মোবাইল ফোনটা বন্ধ রাখা যায়, তাহলে আরো মাইন্ডফুল হবে। মোবাইল বলতে ডাক্তারের মোবাইল। তাছাড়া আমাদের যে অ্যাটেন্ডেন্স গুলো আছে, তাদেরও মোবাইল বন্ধ রাখতে হবে। আপনি দেখেন একটা রোগী যে কথা বলছে, আমাদের একজন ডক্টর অ্যাসিস্ট্যান্ট বসে বসে ফেসবুক করতেছে, সে ফেসবুকে নানান কিছু দেখতেছে। এই জায়গা থেকে ফেসবুক জন্য উপকারী এবং অপকারীও বটে। একটা রোগীর কিন্তু অ্যাটেনশন ওই মেয়েটা দিল না, মানে ডক্টর অ্যাসিস্ট্যান্ট দিল না। অ্যাটেনশনটা কিন্তু আসলে রোগী খুবই জরুরি, খুবই জরুরি। আর তারপরে যেমন আমাদের ল্যাবরেটরির কথা বলেন, আমাদের টেস্টের মান এখন বাংলাদেশে অনেকটুকু ডেভেলপ হচ্ছে, এবং এটা অন প্রসেসিং। এখন কিন্তু ওই ধরনের কোনো বিতর্ক পাওয়া যায় না যে বাংলাদেশে ক্যান্সার ঘোষণা করছে, ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ অন্যান্য সিঙ্গাপুরে গিয়ে দেখা গেছে এটা ক্যান্সার না। এরকম সংখ্যা কিন্তু কমে গেছে। আগেকার আপনি দেখেন, লক্ষ্য করে দেখেন, বাইরের দেশেও যে ভুল করছে না সেটাও কিন্তু না। সেই জায়গায় যে প্রথম হলো বিশেষজ্ঞ ডাক্তাররা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা
কোথায় টেস্ট করাবো, সেটা হইতে পারে যে উনি যেখানে চেম্বার করেন ওখানে ওই উপযুক্ত টেস্ট নাই, আচ্ছা, তাহলে সে বাইরে পাঠাবে। যেখানে ভালো টেস্ট হয় সেখানে ভুলের সংখ্যা যেখানে কম সেখানে পাঠাবে। এটা কিন্তু রোগীরা বুঝে না। আচ্ছা, রোগীরা মনে করে একটা ডায়াগনস্টিক বা হসপিটাল হলেই গেলেই হলো। এটা গুণগত মান সম্পন্ন, আসলে তা না। সেখানে সরকার তদারকি করছে আমাদের। আপনি দেখেন যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ও দেখলাম 2-1টা অভিযান চালিয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় কারেকশনের পথে আছি আমরা। আচ্ছা, সেই জায়গায় আমি আশাবাদী যে সরকার আমাদের নিয়ন্ত্রণ করছে এবং আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাবেন। এখন এই মুহূর্তে বেসরকারি পর্যায়ে আসলে কতটা আসলে অবদান রাখছে আমাদের স্বাস্থ্য খাতে সরকারি? আপনি দেখবেন যে বেসরকারি খাতে আমরা কিন্তু দাবি করি প্রায় 70% রোগী আমরা দেখি। আসলে সরকারের ডাক্তারই তো 98%। আচ্ছা, আর 2% বা 3% ডাক্তার আছে যে সরকারি চাকরি করে না। আচ্ছা, আমরা কিন্তু এখনো সরকারের ডাক্তারের উপর নির্ভরশীল। অনেক সময় বিভিন্ন সরকার থেকে বা বিভিন্ন সমাজ থেকে দাবি আসছে যে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। আচ্ছা, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলে মানুষের সেবা কিভাবে দিবেন? আমার তো অ্যাভেলেবল ডাক্তার নাই, অ্যাভেলেবল বিশেষজ্ঞ ডাক্তার নাই। সরকারি হাসপাতালের ডাক্তাররাই বিকালবেলায় এসে আমাদের কাছে বসে, অথবা যাদের ডিউটি থাকে না তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সকালেও 2-1বার আমাদেরকে সাহায্য করতে পারে। তো এছাড়া আমাদের উপায়টা কোথায়? তাহলে কি করতে হবে? আমি ইন্ডিয়াতে দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, বা বিভিন্ন দেশে দেখেছি যারা সরকারি চাকরি করে তারা বেসরকারি প্র্যাকটিস করে না, কিন্তু তাদের বেসরকারি প্র্যাকটিস যারা করে তারা সরকারি চাকরি করে না। দুইটা কন্ট্রোভার্সি আছে, কিন্তু দুইটা জিনিসের দুইটা মতবাদ আছে। একজন বেসরকারি চাকরি এখনো আমাদের অ্যাভেলেবল, আমরা ডাক্তার পাই না, এবং ডাক্তাররাও যখন সরকারি চাকরি পায় তখন আমাদের দিকে আসে না। আপনি দেখেন কয়টা হাসপাতালে আপনি বেসরকারি ডাক্তার কয়জন পাবেন যারা সরকারি চাকরি ছেড়ে আসছে, অথবা তাদের বয়স চলে গেছে বা সুযোগ পায় নাই, এরাই তো আমাদের কাছে। তো সেই জায়গায় কিন্তু অনেক অপ্রতুল, বলতে গেলে 10% ডাক্তারও আমাদের পেইড আপ ডাক্তার নাই। আমরা সব মানে নন পেইড ডাক্তাররা চলতেছি, যেমন তারা বিকালে 3-4 ঘন্টা আমাদের প্র্যাকটিস করে। সেই জায়গায় যদি অ্যাভেলেবল ডাক্তার থাকতো আমাদের, তাহলে কিন্তু আরও ভালো করার সুযোগ ছিল। কারণ সেখানে ডাক্তারদের মানে রুগীদের আস্থায় আনা আমার মনে হয় সম্ভব ছিল। যখন আমার একটা ডাক্তার পেইড থাকবে তখন কিন্তু সে ডিরেকশন মানতে বাধ্য, একদম। এক। আর 2 নম্বর হলো সে তার কাছে যদি প্রেশার কম থাকে, সে ধরেন আমরা ঘন্টায় 5টা রুগী দিলাম, তাহলে সে তো যেভাবে দেখবে, ঘন্টায় যদি 20টা রুগী দেয় তাহলে কীভাবে দেখবে? তো সেই জায়গায় আমি মনে করি সরকারি হলো আমাদের অভিভাবক, আমাদেরকে চালাবেন, এবং সরকারও আসলে সেখানে লোকবলের যে ব্যাপারটা, সেখানে লোকবল বাড়বে। আমরা আসলে কম খরচে আসলে মানসম্মত সেবাটাই আসলে প্রত্যাশা করি। আমরা স্বাস্থ্যসেবা খাতে আর অনেক কথাই আপনার কাছ থেকে শুনুন, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, স্বাস্থ্যসেবা খাত নিয়ে আমরা কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনের সাথে। আবার ফিরছি আলোচনায়। স্বাস্থ্যসেবা খাতে আমরা কথা বলছিলাম, একটু জানতে চাইবো যে কি অবস্থা বেসরকারি স্বাস্থ্য খাতের বিনিয়োগ, সেই সাথে যদি বলি এই খাতের উন্নয়নের জন্য, বিশ্বমানের করার জন্য আসলে কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত? ধন্যবাদ। আসলে একটা দেশের নেতৃত্ব যে দল সরকারে থাকে তাদের ভাবমূর্তি অনুযায়ী, তাদের কি বলে, তাদের কমিটমেন্ট অনুযায়ী আসে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের গাইডলাইন তৈরি করেছে। সেই গাইডলাইনে স্বাস্থ্যসেবা কিন্তু এটার বাইরে না, কোনো সেবাই বাইরে না। স্বাস্থ্যসেবা বলেন, কৃষি সেবা বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা, রাস্তাঘাট থেকে মানে শুরু করে সব কিছু। সেই জায়গায় স্বাস্থ্য খাতে আমাদের স্মার্ট বাংলাদেশে যেতে হলে আমরা বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এর বাইরে কিছু কল্পনাই করা যাবে না। কারণ স্মার্ট বাংলাদেশ মানে কি, আমরা 10-20টি জাতির মধ্যে একটি জাতি, সেরকম গর্বিত জাতি যদি হতে চাই, বিশ্বমানের স্বাস্থ্যসেবায় আসতে হবে। বিশ্বমানের স্বাস্থ্যসেবার জন্য প্রথমত হলো যে আমাদের সেই লোকবল তৈরি করতে হবে। যেমন আমি ফিল করি, আপনি দেখবেন WHO যে গাইডলাইন দিয়েছে সে অনুযায়ী আমাদের ডাক্তারদের সংখ্যা অর্ধেকের কম, অর্ধেক জনসংখ্যার ভিত্তিতে। আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোও অপ্রতুল। অন্যান্য নার্স, অন্যান্য সেবাধর্মী যারা আছি আমরা, আমাদের
একটা ডাক্তারের সাথে তো WHO বলে 33টা ডিসিপ্লিনের লোক কাজ করবে। আচ্ছা, সে জায়গায় আমাদের কম আছে। ধরেন ইলেকট্রিশিয়ানই আমাদের অনেক সার্ভিস দেয়, আবার দেখা যায় যে একটা ক্লিনারই আমার আয়ার সার্ভিস দিচ্ছে। তো সেই জায়গায় আমাদেরকে লোকবল তৈরি করতে হবে। আর স্বাস্থ্যসেবাটা সারা পৃথিবীতে আসলে কস্টলি। আপনি দেখবেন যারা সমালোচনার জন্য সমালোচনা করে সেটা তো করতেই পারবে। আমাদের 41,000 কোটি টাকা বাজেট, এই বাজেট বাস্তবায়ন করা। আরেকটা হলো আপনি যদি পার অপারেশন বলেন, পার সেবাতে সরকারের কত টাকা পড়ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সরকার আমাদের পেড করছে আর আমরা বেসরকারি খাতে। যখনই আপনি একটা মনে করেন আপনার ওয়াইফের একটা সিজারিয়ান অপারেশন করবেন, সরকারের কাছে যদি করেন তাহলে কিন্তু এটা আপনি খরচটা বুঝতে পারলেন না। কিন্তু যখনই আমাদের প্রাইভেটে আসবেন 50, 60, 70 হাজার, 1-1.5 লাখ টাকা, এটা তো প্রতিষ্ঠান বেদে আসবে। কিন্তু সরকারেরও কিন্তু এই পরিমাণ খরচ কম বেশি, হয়তো বা সরকারের যেটা 30,000 সেটা আমাদের 40,000 ভর্তুকি দিচ্ছে বলে আমাদের চোখে পড়ছে না। ভর্তুকি দিচ্ছে বেলায় না। আর আসেন তাহলে স্বাস্থ্যসেবা করতে হলে কি করতে হবে? স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের নিতে হলে আমাদের লোকবল তৈরি করতে হবে, স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, মানে হসপিটাল তৈরি করতে হবে, ডায়াগনস্টিক তৈরি করতে হবে, ইকুইপমেন্ট তৈরি করতে হবে, ট্রেনিং বাড়াইতে হবে। এরকম যত শিক্ষা বাড়বে, যত ট্রেনিং বাড়বে, যেমন আমাদের ডাক্তাররা পৃথিবীর কোথাও যে নাম করতে পারে এরকম কোনো রেকর্ড আছে? মানে সব জায়গায় ভালো আমাদের করছে। দেশের ডাক্তার আমেরিকাতে অনেক বড় কাজ করছে, বিদেশে অনেক বড় বড় আমাদের এখানে জায়গায় কিন্তু অনেকে মেডিকেল শিক্ষার জন্য আসছে কিন্তু বাইরে হ্যাঁ, থেকে আমি এখন কোট করতেছি না। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বা শক্তিশালী দেশ আমেরিকা, সে জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের ডাক্তাররা, বিশেষজ্ঞ ডাক্তাররা কাজ করছে এবং অন্যান্য দেশেও কাজ করছে এবং মিডল ইস্টগুলোতেও কিন্তু ভালো কাজ করছে। তাহলে ওখানে এই ডাক্তারি পাশ করে যাওয়ার পরে তারা সার্টিফিকেট নিচ্ছে, ট্রেনিং পাচ্ছে এবং তারা সাকসেসফুলি কাজ করতেছে। আমাদের দেশের ডাক্তারদের যখন ডাক্তার, নার্স, অন্যান্য কলাকৌশলী ইনক্লুডিং মি, আমাকে যখন ট্রেনিং দিবেন, ডেভেলপ করবেন, তখন আমরা বিশ্বমানের কি বলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা তৈরি হতে পারবো। কিন্তু আমার তো কোনো ট্রেনিং দেয় না কেউ, আমাকে ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত করছে না। অতএব কারণে আমি মনে করি সরকারের দায়িত্ব এই ট্রেনিং সেশনগুলো বাড়ানো, ইকুইপমেন্ট বাড়ানো এবং আমরা কোন টার্গেটে যেতে চাই সেই অনুযায়ী উন্নত বিশ্বগুলা কী ধরনের ইকুইপমেন্ট, কী ধরনের রিয়েজেন্ট ব্যবহার করে, কোন ধরনের ডাক্তারদের রিপোর্ট করে, কোন ধরনের মেশিনারিজ নিয়োগ করে বা সেট আপ করে এবং কি ধরনের ট্রেনিং করে মানুষকে ডেভেলপ করে। আগে তো বাহিনী তৈরি করতে হবে, তারপরে আপনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। আমার বিশ্বাস আমাদের 17 বছর টাইম আছে, এই 17 বছরের মধ্যেই সম্ভব। জননেত্রী শেখ হাসিনা আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ব্যবস্থা নেবেন, আমার বিশ্বাস নিচ্ছেন এবং নেবেন, এবং এই আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা বিশ্বমানের ইয়েতে যাব। আর তার পাশাপাশি মানুষকে যদি আমরা সুস্বাস্থ্য দিতে চাই, আমাদের পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। পরিবেশ দূষণ, খাদ্য দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এইরকম সব কিছু। আপনার নর্দমার কাছে ড্রেনের উপরে খাবার বিক্রি হচ্ছে, আপনার একটা বস্তিতে একটা আনহাইজেনিক পরিবেশে খাবার তৈরি হচ্ছে, পানিটা পিউরিফাইড না। এগুলো আমাদের মনে করি সরকারের নেতৃত্বে আমরা পরিশীলিত হব। সেই জায়গায় যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আমাদের একটা পরিবেশ দূষণমুক্ত, স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করতে পারলে আমাদের দেশের সুস্বাস্থ্য পাবে মানুষ। তো সুস্বাস্থ্যের জন্য আসলে কি করণীয় আমাদেরকে যদি একটু বলেন? সুস্বাস্থ্যের জন্য আমি তো প্রথম বলছি যে স্বাস্থ্যকর পরিবেশ লাগবে। আপনারা দেখেন, আমি তো অতটুকু বলতে চাই না, বলতে চাই এইটুকু যে আমরা পৃথিবীর মধ্যে আমরা একটা ডার্টি দেশে পরিবেশ দূষণ। হ্যাঁ, আপনি দেখেন এখনো আমরা কিন্তু জাতি হিসেবে বড় নোংরা। একটা মুড়ি খেলাম, কাগজটা আমি রাস্তায় ফেলে যেখানে সেখানে। এক হলো আমি যদি সরকারের লোক হইয়া, দলের লোক হইয়া আমি কিছু কথা বলতেই হয়, আমরা কিন্তু ডাস্টবিন এখনো করতে পারি নাই। আমার মনে হয় সরকারের এটা একটু করা দরকার। আর সবাইকে ট্রেনিং দিতে হবে যে রাস্তায় যেন ময়লা না ফেলে আমরা করি। এখন দেখেন এই বর্ষাকাল আসছে, নর্দমাগুলো ময়লা নোংরাতে ভরা, এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার করলেই সুস্বাস্থ্যগুলো বাড়বে। আপনি আরেকটা জিনিস দেখবেন, এটা আমার কথা না, বিশেষজ্ঞদের কথা, পৃথিবীতে যত অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় বাংলাদেশে নাকি আনুপাতিক হারে
10 গুণ হয় আচ্ছা। বা অনেক গুণে বেশি হয়। কেন? ভয়ানক একটা ব্যাপার কিন্তু। আপনি যখন পয়জনাস পরিবেশে থাকবেন সেখানে তো বারবার ইনফেক্টেড হবেন, বারবার অ্যান্টিবায়োটিক খাবেন, অ্যান্টিবায়োটিক খাইতে 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 রেজিস্ট্যান্স অবস্থা হয়ে যাবে। এই জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এইগুলা বিশেষজ্ঞ যারা আছে, যারা এই মাইক্রোবায়োলজির পড়াশোনা করছে, যারা জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছে, তাদের কাজ কিন্তু এটা। আচ্ছা, তা আমি হয়তো নেতৃত্বের কথা বলতে পারি। তো সেই জায়গায় যদি আমি আমার কাছে মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ 16 বছর সুন্দর নেতৃত্ব দিচ্ছে। আমার মনে হয় আরো বিকশিত হওয়া উচিত। একদম শেষ 30 সেকেন্ডে জানতে চাই, আলোক হেলথ কেয়ার আসলে রোগীদের জন্য আসলে কি রকম সেবা দিচ্ছে? আলোক হেলথ কেয়ার ধনী গরিবের জন্য, সবার জন্য। আচ্ছা। ধনীদের কাছ থেকে আমরা আর্ন করি, গরিবদেরকে কিছু কিছু দান করি। আমাদের হাসপাতালে ঢাকা এবং টাঙ্গাইল মিলে 5টি বেড ফ্রি আছে। আমরা ফ্রি সার্ভিস দিই। গরিব দুঃখী রোগী পাইলে আমরা কিছু সার্ভিস দিই। আমাদের 10 টাকা ভিজিট, 30 টাকা ভিজিটে ডাক্তার দেখানো যায়। আমার টাঙ্গাইলে, ঢাকাতেও দেখানো যায়। স্বল্প মূল্যের টেস্টের ব্যবস্থা আমরা একটা নির্দিষ্ট সময়ে করি এবং ধনী মানুষের জন্য আমরা টাকা অপেক্ষাকৃত কম টাকা নিয়ে সার্ভিস নিশ্চিত করতেছি। আমার টার্গেট হলো আগামী 5 বছরের মধ্যে আমার আলোক হেলথ কেয়ার শ্রেষ্ঠ হবে। আচ্ছা, অবশ্যই সেই শুভ কামনা রইল এবং আমরা আসলে প্রত্যাশা করব যে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত আসলে অনেক ভালো করবে এবং আমরা কথায় কথায় বাইরে যেতে চাই, বাইরে চিকিৎসা নিতে চাই, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো, আমাদের নিজেদের টাকা আমাদের দেশে রাখবো। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতে নানা দিক ও করণীয় কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। দর্শক, নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো ইকশু বিজনেসে আরও আয়োজনে। আমাদের সঙ্গেই থাকুন।